দেখুন, আমাদের দাবি খুব স্পষ্টভাবে 5টা দাবিতে আমরা গত 15-20 দিন অন্তত আন্দোলন করছি। আপনারা জানেন সেই দাবিগুলো কি: জাস্টিস ফর অভয়া, সন্দীপ ঘোষের সাসপেনশন, বিনীত গোয়েলের পদত্যাগ, কলেজে কলেজে ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা, স্বাস্থ্যক্ষেত্রে সেফটি সিকিউরিটির দাবি। এখন এই 5টা দাবির মধ্যে কোন দাবিটা রাজ্য সরকার স্বেচ্ছায় মেনে নিয়েছে সেটা সাধারণ মানুষও বলতে পারবে আজকে। আপনারা সকলেই জানেন, কিছুক্ষণ আগেই চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই WBJDF, এবং তার উত্তরে আমরা যে মেলটির রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে। তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরও জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরও বলেছি আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় for the sake of এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে এটা যেন এনশিওর করা হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকেন। এই শর্ত, এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে। এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না। তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন, আমরা বসে সবাই, এখানে অফিসাররা রয়েছেন, একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন, তারা কথা বলতে চাইছেন। তারপরেও শর্ত, মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন আমরা তাকে নিশ্চিতভাবে প্রত্যেকে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সেই ভার্ডিক্টকে, সেই অর্ডারকে মান্যতা দেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল 5টা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে। আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকমের অন্য কিছু, অর্থাৎ কোনো নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি। এরকম কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি। তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা বলেছে অনারেবল সুপ্রিম কোর্ট, আমরা সেই অর্ডার গুলোকে ফলো করবার আর কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমাদের তো মান্যতা দিতে হবে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। এবং আবারও এটা বলতে চাই যে পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা, এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোনো রোগীকে, এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা যারা জুনিয়র ডাক্তার তারা ভাববেন, এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয়, যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছেন, সেই নোবেল প্রফেশনের যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন, আমাদের অনুরোধ বলুন, যেটা আমরা বারবার করছি। এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন, যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশন গুলো পালন করতে সেটাও অনুরোধ করব, আবেদন যেটাই বলুন, কারণ এটা সকলকেই করতে হবে। আর তাছাড়া আসুন,
খোলা মনে আলোচনা, যদি খোলা মন চান, শর্ত দিয়ে নয়, শর্ত দিয়ে কখনো খোলা মনকে বিচার করা সম্ভব নয়, কারণ খোলা মনে খোলাতে আসতে হবে, শর্ত দিয়ে নয়, কন্ডিশন দিয়ে কোনো কিছু হবে না। সুতরাং ওই কন্ডিশন থেকে যদি সরে এসে আপনারা আপনাদের রোগী পরিষেবা কাজটাতে ফিরে যান, তাহলে নিশ্চিতভাবে আমরা জনসাধারণের পক্ষ থেকে তারা যেমন আপনাদের অনেক সুখ্যাতি করবে, আমরাও তেমনি বলবো যে কর্মবিরতি থেকে বিরত হয়ে এবার কাজে ফিরুন। মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের। কেন এত বেহাল স্বাস্থ্য পরিষেবার হাল রাজ্যে থাকবে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেই সেটি ভেঙে যাবে? আমরা তো শিক্ষানবিশ মাত্র। শিক্ষানবিশরা কর্মবিরতি করলে যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা তা বলার অপেক্ষা রাখে না। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশনামা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে 9 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাস্ট টেক নেসেসারি স্টেপস টু ক্রিয়েট আ কনফিডেন্স ইন দ্য ডক্টরস that their concerns in regard to their security and safety are being duly attended to. কিন্তু আমরা এখনো অবধি তার বাস্তবায়নে সরকারের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখতে পাইনি। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন সুরক্ষার দাবি নাকি আমাদের মূল দাবি, কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে সুরক্ষার দাবির পাশাপাশি এই নারকীয় ঘটনার প্রতিবাদে বিগত 32 দিন ধরে রাজ্য তথা দেশ জুড়ে চলা এই গণ আন্দোলনের মূল দাবি বিচার, এবং বিচারের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাদের অপসারণ এবং উপযুক্ত তদন্তের আওতায় আনা। কিন্তু এই দাবিগুলোকে লঘু করে একমাত্র সুরক্ষার দাবিকে আলোচনার একমাত্র বিষয় হিসাবে উপস্থাপন করতে চাওয়া আসলে এই গণ আন্দোলনকে অশ্রদ্ধা করা। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন খোলা মনে আলোচনা করতে চান, যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই। আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই। খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়েই 32 দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা ভোর 3:49 মেল পাঠিয়ে রাজনীতি করছি। অভয়ার মৃত্যু আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমরা রোদ জল ঝড় মাথায় নিয়ে বসে আছি রাস্তায়। এই পরিস্থিতিতে আমাদের কাছে রাত দিন সমস্তটাই এক। আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত 3:49 মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। যেভাবে আমরা ভোর 4টেতেও রোগীর প্রাণ বাঁচাতে ছুটে যাই, সেভাবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রচনা ব্যবস্থা বাঁচাতে ভোর 4টের সময় ছুটে গেছিলাম আমরা।
যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তারাই আসলে রাজনীতি করছেন। আমরা সবসময় আলোচনার জন্য প্রস্তুত। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী সন্ধ্যে 7:30 অবধি অপেক্ষা করেছেন, যা আসলে আমাদের জানানোই হয়নি। আমরা আজ ভোর 3:49 মেল করার পর বিকেল 3:23 তার উত্তর পাই। তারপরেই আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত 5টি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে চেয়ে আবার মেল করব। সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি। আমরা এখনো রাজপথে অবস্থান করব আমাদের সমস্ত অংশে, সমাজের সমস্ত অংশের জনগণের সাথে। আমরা এখনো অপেক্ষায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আপনারা নবান্নের এসি ঘরে বসে হতাশ, আমরা রাজপথে বসে হতাশ। তাহলে এই সমাধান সূত্র বেরোনোর পথে কি কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের মনে হচ্ছে? আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা বরাবরই চেয়েছি প্রথম থেকেই, এবং আমাদের প্রথম থেকে 5টি দাবি খুব স্পষ্টভাবে আমরা সর্বসমক্ষে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের অবস্থান মঞ্চে সব জায়গায় খুব স্পষ্টভাবে রেখেছি। এবং আমরা আশা করেছিলাম যে সরকার থেকে এই দাবিগুলোকে মান্যতা দিয়ে, আমাদের এই দাবিগুলো কোনো অন্যায্য দাবি ছিল না বা অন্যায্য দাবি নেই, আমরা আশা করেছিলাম সরকার এই দাবিগুলোকে মান্যতা দেবেন এবং আমরা দ্রুত কাজে ফিরে যাব। যদি আজ এই মুহূর্তে দাবিগুলোর মান্যতা দেওয়া হয় তাহলে আমরা এই মুহূর্তেই কাজে ফিরে যাব। আমাদের কারোরই ইচ্ছা নেই যে এতদিন ধরে আমরা এখানে রাস্তায় বসে আছি, আন্দোলন করছি। তো সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম সরকার থেকে সেই সদর্থক ভূমিকাটা পাবো, কিন্তু এখনো অবধি পেলাম না। সে কারণে আমরা যেমন বললাম আমরা হতাশ। শিল্প সংক্রান্ত বৈঠক ছিল একটি, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে যেটা মন্তব্য করেছেন যে ওরা কেন এত জেদ করছে, ওরা যা বলবে সব মানতে হবে, আমি তো ওদের জন্য সময় দিতে রাজি, সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতে হবে, ওদেরকে আরো একবার বোঝাও। আমরা প্রেস রিলিজে এর আগেই বললাম মাননীয় সুপ্রিম কোর্ট যা বক্তব্য রেখেছেন তা নিয়ে আমাদের যা বলার সেগুলো আমরা বলেছি। এ বাদ দিয়ে আমাদের যে 5টি দাবি আছে, 5টি সুস্পষ্ট দাবি, সেগুলোর কারণ, সেগুলোর প্রত্যেকটি ভিত্তি আমরা এর আগে বারংবার মিডিয়ার সামনে বলুন, ডেপুটেশন কর্মসূচিতে বলুন, প্রত্যেকটি জায়গায় সুস্পষ্টভাবে রাখতে গেছি। আমরা এদিক থেকে সত্যিই মনে করি না, এবং গত 2 দিন ধরে এবং গত 32 দিন ধরে চলা আন্দোলনে জনসাধারণ যেভাবে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে তারাও যে আমাদের দাবির সঙ্গে একমত, এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে পরিষ্কার করেছি এবং পরিষ্কার দেখতে পাচ্ছি। তাই এই 5টি দাবি থেকে আমাদের সরে আসার বা আমাদের বোঝার মতো ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রীর পর্যবেক্ষণ হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। খোলা মনে আলোচনা করলে শর্ত দিলে হয়। আমরা প্রথম দিন থেকেই যে 5টা দাবি নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি, আমরা রাজপথে নেমেছি। আমরা প্রথম দিন থেকে একই জিনিস আমরা বারবার করে বলছি সরকারের কাছে, সিবিআইয়ের কাছে, যে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনে এই বিচার পাওয়ার পথে যে সমস্ত জিনিস এবং যে সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, তথ্য প্রমাণ লোপাট এবং মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পুলিশের ব্যর্থ ভূমিকা জন্য দায়ভার গ্রহণ করে কলকাতা পুলিশ কমিশনারেট, সিপি এবং যে সমস্ত রাজ্যে বিভিন্ন কলেজে চলতে থাকা থ্রেড কালচার এবং তার বিরুদ্ধে এদেরকে প্রশ্রয় দেওয়া এবং বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাটে সাহায্যকারী প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তিকে অপসারণ এবং তাদেরকে বিচার ব্যবস্থার তদন্তের আওতায় আনার দাবি আমাদের ন্যায্য দাবি বলে মনে হয়। আসলে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনের পথে যতক্ষণ আমরা এই দাবি পূরণ করতে পারছি, আমাদের মনে হয় এই বিচার আমরা ঠিক পাবো না। এই অবস্থানে ডিজি বলেছেন তা প্রশাসনের কাছে জেদ, তোমরা শব্দবন্ধ ব্যবহার করছো ন্যায্য দাবি, প্রশাসন বলছে জেদ, এবং সব মানতে হবে, সব মানতে হবে। আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের এই
সাধারণ মানুষের এই আন্দোলন এবং এই আন্দোলনগুলোকে দাবিকে ছোট করা হচ্ছে বলে আমি মনে করি, আমরা মনে করি। বলছি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বলেছে কাজে যোগ দিলে আপনারা দেখতে পারবেন নিরাপত্তার অনেক বন্দোবস্ত করা হয়েছে এবং আপনারা যোগ দিলে তবেই সেইগুলো বুঝতে পারবেন। যখন যোগ দেবেন তখন বুঝতে পারবেন। এর আগেও আমরা একাধিকবার দেখেছি, শুধুমাত্র অভয়ার ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, তার পরিকাঠামোর যে বেহাল দশা, শুধুমাত্র মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নয়, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে বা প্রাইমারি কেয়ার লেভেলে, যেখানে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার ঠিকঠাক করে প্রপার কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো পার্মানেন্ট টিকা কর্মী নেই, সমস্ত টিকা কর্মীদের নিয়োগটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল। সেখানে শুধুমাত্র, এবং তার সঙ্গে আমরা গত 32 দিন ধরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে থ্রেড কালচারের খবর, যে থ্রেড কালচারের ছবি আমাদের প্রকাশ্যে সামনে এসছে, তা আমাদেরকে কোনোভাবেই যে ডাক্তারি করা বা চিকিৎসা বা হাসপাতাল এরা সুরক্ষিত, তার কোনোরকম কোনো সুস্পষ্ট চিত্র আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছে না, বরঞ্চ তার ঠিক বিপরীত চিত্রটাই আমাদের সামনে এসে দাঁড় করাচ্ছে। আমরা প্রথম থেকেই আমরা যেটা জানিয়ে আসছি, এই যে নারকীয় ঘটনা ঘটেছে আমাদের বোনের সাথে, তার এই খুন এবং এই ধর্ষণের মোটিভ আমাদের অজানা। তাই যতদিন আমরা এই মোটিভ জানতে পারছি, যেটা সিবিআই ইনভেস্টিগেশন আওতায় রয়েছে, আমরা বিভিন্ন পারি যে এই অপরাধীরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেটা সিসিটিভি এবং সিআইএসএফ বা পুলিশ কর্মী দিয়ে যেটা সলিউশন আমরা মনে করি সম্ভব নয়। তাই যতক্ষণ অবধি এই অপরাধীদের আড়াল করা বা এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপসারণের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এই কর্মসূচি সুরক্ষিত মনে করছি না এবং আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। অর্থাৎ এই রাতভর কর্মসূচি কি চলবে, এটা কি আমরা বলতে পারি? আজ প্রথম রাতভর কর্মসূচিটা কি চলবে? আজ প্রথম সিবিআই ডিসি নর্থকে তলব করেছে আজকের এই নরসিংপুর মামলার ঘটনায়, এবং সেখানে ডিসিডিডি পেশেন্টদের সঙ্গে নিয়ে ডিসি নর্থ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য গেছে। আরো দুজন অফিসারও ছিলেন। তোমরা যেহেতু সিনিয়র সুপার বলেছে, তোমরা কি এটাকে স্বাগত জানাচ্ছ? স্বাগত জানানোর আমাদের 5 দফা, বারবার বলছে আমাদের 5 দফা দাবি খুব সুস্পষ্ট। ডিসি নর্থের প্রসঙ্গ বিভিন্ন সময় এসেছে। ওনার অভয়ের বাবা মা যখন এসেছিলেন, তারা ওনার সম্পর্কে অভিযোগ করেছেন যে উনি ওনাদেরকে টাকা দিতে চেয়েছিলেন। এরকম একখানা ভিন্ন কাজ, একজন মারা যাওয়ার পর তাকে টাকা দিতে চাওয়া, সেটা আমাদের কল্পনাতেও ছিল না। সেই ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। আমরা সিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়ে আছি। আমরা চাই দ্রুত তদন্ত হোক এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারি হোক এবং তার সাথে দ্রুত তাদের শাস্তি প্রক্রিয়া শুরু হোক। আজকে দিনের প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে ছিল, প্রথম পদক্ষেপটা আপনারা নিয়েছেন ইমেল করে। আগামীকাল কি বা আজকে রাতে কি আবারও প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে হবে, যেহেতু আলোচনাটা এক জায়গায় থমকেছে? আমরা আমাদের তরফ থেকে আমরা কি কি দাবি রাখছি, আমাদের 5টা সুস্পষ্ট দাবি, এবং কোন কন্ডিশনে আমরা সেই মিটিংটি অ্যাটেন্ড করতে পারি সেটা নিয়ে আমরা বলেছি। এই কন্ডিশন থেকে আমরা কোনোভাবেই নড়বো না। এই মেল আমরা আমাদের তরফ থেকে পাঠিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি, দরকার হলে আমরা সারা রাত রাস্তা অপেক্ষা করব, আমাদের সঙ্গে সাধারণ জনগণ অপেক্ষা করবে, কিন্তু আমাদের তরফ থেকে মেলটি চলে গেছে, যার উত্তর আমরা এখনো অবধি পাইনি। আমরা অপেক্ষা করছি। আপনারা যে প্রথম পদক্ষেপ আরেকটু স্পষ্ট করে দিই, প্রথম পদক্ষেপ মানে এটা নয় যে আমরা আজকে প্রথম মেলটা করেছি। প্রথম পদক্ষেপ আমরা আশা করেছিলাম, আমাদের কাছে একটাই পদক্ষেপ ছিল যে ওই ঘটনাটা ঘটা, প্রথমত ওই ঘটনাটা ঘটাই উচিত ছিল, যে সরকারের তরফ থেকে সেইটুকু সুরক্ষা আমরা আশা করেছিলাম। তারপরও সেই ঘটনাটা ঘটেছে এবং ঘটনা ঘটার পরেও আমরা আশা করেছিলাম যে দোষীরা খুব দ্রুত শাস্তি পাবে এবং তদন্ত খুব স্বচ্ছভাবে স্পষ্টভাবে হবে। সেই তদন্ত প্রক্রিয়া আমরা দেখেছি, স্পষ্টতা সেখানে ছিল না, স্বচ্ছতা সেখানে ছিল না। যারা দোষী, যারা এই অপরাধ করেছে এবং অপরাধ লুকানোর চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তারিও এখনো অবধি হচ্ছে না। তাদের শাস্তি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এখনো অবধি সেই দ্রুততার সাথে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং প্রথম পদক্ষেপ হিসাবে এই মেলটা নয়, প্রথম পদক্ষেপ হিসাবে আমরা সরকারের থেকেই সমস্ত পদক্ষেপ চেয়েছিলাম যে সরকারের পদক্ষেপটা করব। এবং এই যে আলোচনার কথা, খোলা মনে আলোচনা, আমাদের এই 32 দিন অভয়ের মৃত্যু, আমাদের সহকর্মীর মৃত্যু, তারপর আমরা এইভাবে এই খোলা আকাশে বসে আছি, আন্দোলন করছি, অবস্থান করছি, মিছিল করছি, এটা
সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা আমরা চাইছি আমাদের রাজ্যের অভিভাবক হিসাবে, আমাদের সবার অভিভাবক হিসাবে তার সাথে আলোচনা করতে। তিনি থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই, এবং তার সাথে আমাদের সমস্ত প্রতিনিধিকে যতজন আমরা চাইছি সেটা যেতে দেওয়া হবে কিনা তার নিশ্চয়তা নেই। এটা মানে যে আমরা করছি, এরপরেও এটা বলতে হবে যে যেটা আমরা করছি এই 30 দিন পরেও, আন্দোলনের পরেও। আবার কি কোনো বার্তা যাবে আমরা আপনাদের তরফ জানাতে থেকে? চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যেটা কোনো জেদ নয়, এই ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের দাবি আমাদের সমস্ত জুনিয়র ডাক্তার সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের একটা অধিকার, এটা কোনো জেদ নয়। গতকাল দুপুর থেকে যে মেল আপনারা করেছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে গতকাল তো তারা আপনাদের একটা মেল পাঠিয়েছিল, বিভিন্ন কথাগুলো আপনারা জাননি, আপনারা ভোর 3:45 মেল করেছেন। সিএমএ অফিস কি ওই সময় কি খোলা থাকে? ওই সময় কি খোলা? প্রথমত জানিয়ে দিতে চাই যে প্রথম যে মেলটা ওনারা করেছিলেন 3:23 গতকাল সন্ধ্যেবেলা যে মেলটি ওনারা করেছিলেন তার 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু তার একটা প্রাথমিক আমরা রিপ্লাই কিন্তু আমরা তাদের দিয়েছিলাম 3:45 মেলের আগে। গতকাল দুপুর থেকে আপনারা অবস্থান করছেন, করে যে আমাদের সদিচ্ছা ছিল তাদের। এই অবস্থান বিক্ষোভ আরো কতক্ষণ চলবে বা লাগাতার চলবে কিনা, পরবর্তী কর্মসূচি কি? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাইছি খোলা মনে সমস্ত জনতার সামনে ওপেন লাইভ টেলিকাস্টে আমাদের সমস্ত মেডিকেল কলেজের অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেটিভ 30 জন প্রতিনিধিকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আলোচনায় যেতে। আমরা চাইছি রাজ্যের অভিভাবক হিসেবে তিনি আসুন। এই এত এত হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, আমরা আমাদের মনের বিচার চাইতে রাস্তায় বসেছি রাতের পর রাত। এত এত মানুষ রোদে পুড়ে জলে ভিজে এখানে বসে আছেন, আমরা চাইছি তিনি আসুন। মুখ্যমন্ত্রীকে এখানে চাইছেন কোনো আপনারা? সদর্থক ভূমিকা আমরা পাচ্ছি না। আমরা অবশ্যই আমরা আশা করে আছি কোনো সদর্থক ভূমিকা। মুখ্যমন্ত্রী কি এখানে আসুক আপনারা চাইছেন? আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থক আলোচনা। সেক্ষেত্রে সেই আলোচনাস্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক, সেই আলোচনাটা মিডিয়ার সামনে হোক, যাতে যে প্রতিনিধি দল তারা যে শুধুমাত্র ডাক্তারদের প্রতিনিধি হিসাবে যাচ্ছে তা নয়, তারা আজ এই মুহূর্তে সমস্ত মানব সমাজের প্রতিনিধি। সেক্ষেত্রে সেই আলোচনাটা যদি এই রাজ্যের প্রধান কার্যালয়ে নবান্নে হয় তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু এই প্রতিনিধি দলকে যেতে দিতে হবে এবং সেটা এই মিডিয়ার কাছে সেই পুরো আলোচনাটা